এ ভাই কোথায়? কাল তো এসএসসি জিডি পরীক্ষা। তো তোমাদের জন্য কালকে পরীক্ষার জন্য আজকে তোমাদের জন্য বেশ কটা কোশ্চেন ছাঁটাই করে নিয়ে এসেছি, যেগুলো তোমাদের এক্সামের আগে অবশ্যই রিভিশন করে যাওয়া অবশ্যই দরকার। ঠিক আছে, চলো কোশ্চেনগুলো স্টার্ট করা যাক। দেখো কি বলেছে। বলেছে দুটো সংখ্যার লসাগু গসাগু 168 আর 14। লসাগু 168, গসাগু 14। যদি একটা সংখ্যা 42 হয় তাহলে অন্য সংখ্যাটা নির্ণয় করো। তোমরা ভালো করে জানো অন্য সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করি। লসাগু আর গসাগুকে গুণ করে দিই, আর অন্য সংখ্যাটা দিয়ে ভাগ করে দিই, তাহলে আরেকটা যেটা সংখ্যা মানে চেয়েছে নির্ণয় করতে বলেছে সেটা বেরিয়ে যায়। তো এটা দেখো সিম্পল ভাগ করো। দেখো দেখছে 14 7 দিয়ে যাচ্ছে, 7 দুগুণে 14, 7 6 42। 6 দিয়ে যাচ্ছে, এবারে এটা 6, 6 দিয়ে দেখো যাচ্ছে ছয়, 6 দুগুণে 12 আর 48, 8 6 48, তাহলে 28, 28 দুগুণে তোমরা জানো 56। তো অন্য সংখ্যাটা কত হবে? 56। নেক্সট দেখো কি বলেছে। বলেছে 3 বছরের বার্ষিক 5% সুদের হারে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য 244 টাকা। তাহলে আসল কত হবে? মানে তোমাকে প্রিন্সিপাল বার করতে বলেছে। দেখো এই অঙ্কটা অনেকজন অনেক রকম ভাবে করো। কেউ ট্রি মেথডে করো, কেউ আবার ডাইরেক্ট ফর্মুলা বসাও। দেখো আমি তোমাদেরকে সবভাবেই করে দেখাবো, শেষে আমি আমার একটা পদ্ধতি দেখাবো। দেখো ভালো করে দেখো এখানে কি বলেছে। এখানে বলেছে সুদ আর আসলের পার্থক্য বলে দিয়েছে, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে যে পার্থক্যটা সেটা বলে দিচ্ছে 244 টাকা। ঠিক আছে, যারা ট্রি মেথড লাগাও তারা কিরকম করে লাগাও। 5% বলেছে সুদের হার, তাহলে 5% মানে হচ্ছে তোমার 5% মানে হচ্ছে 1/20। 1/20 এটা ট্রি মেথড দেখাচ্ছে, ঠিক আছে। 1/20, তাহলে যদি 20টা তলায় আছে, তাহলে 3 বছরের জন্য বলেছে, তাহলে প্রিন্সিপাল হবে 20 কিউব। এটা হচ্ছে প্রিন্সিপাল, মানে হচ্ছে তোমার 8,000 টাকা। 20 কিউব তোমরা সবাই জানো 8,000 টাকা। তো 8,000 টাকা, 8,000 টাকা প্রিন্সিপাল। তাহলে প্রথম বছর সরল সুদ কত হবে? 8,000 টাকার উপর 5%। 8,000 টাকার উপর 5% কত হচ্ছে? 8,000 মানে হচ্ছে 8,000 ইন্টু 5% মানে 1/20। 1/20 মানে হচ্ছে তোমার 800, 2 400, 800 মানে 400 টাকা। তোমরা জানো সরল সুদ 3 বছর ধরে সমান সমান পাবে। তাহলে প্রথম বছর যদি 400 পায়, দ্বিতীয় বছরে কত হবে? 400 পাবে। তৃতীয় বছরে কত হবে? 400 পাবে। হ্যাঁ কি না? তিন তিন বছরেই 400 পাবে। কিন্তু এবারে যখন চক্রবৃদ্ধি সুদ হবে, তখন প্রথম বছর তো 400 পাবে, কিন্তু দ্বিতীয় বছর কত পাবে? এই 400, প্রথম বছরে যে 400টা পেয়ে রেখেছিল তার উপর 5% আবার পাবে। এটাই না কম্পাউন্ডের মানে শর্ত। আবার এটার উপর 5% পাবে। 400-র 5% কত হচ্ছে? 400 ইন্টু 5/1, সরি 5%-এর 5/100 মানে 4, 4 5 20 টাকা, মানে আরো 20 টাকা এক্সট্রা পাবে সেকেন্ড বছরে। এবার থার্ড নম্বর বছরে আসার পর দেখো এখানে কতগুলো সুদ জেনারেট হয়ে গেছে। এই একটা 400, একটা 400, একটা 20, সবগুলোর উপর 5% 5% করে পাবে। হ্যাঁ কি না? দেখো এই 400-র উপরে 5% পেলে হচ্ছে তোমার আবার 20 টাকা পাবে। এই 400-র উপর 5% পেলে হচ্ছে আবার 20 টাকা হবে। আর এই যে 20 টাকাটা তার উপর যখন আবার 5% হবে, 20 টাকার 5% মানে 20 ইন্টু 20 ইন্টু 5/100। 20 ইন্টু 5/100 মানে ক টাকা? 5 20 100, 100 মানে 1 টাকা, মানে এখানে আরো 1 টাকা পাবে। তাহলে বুঝতে পারছো? তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ বুঝতে পারলে কতটা কতটা করে পাচ্ছে। তাহলে কত হলো? দেখো সরল সুদ পাচ্ছে 1200 টাকা, 1200 টাকা। আর চক্রবৃদ্ধি সুদ এই যে এক্সট্রা টাকাটা পাচ্ছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই সরল সুদটা তো পাচ্ছে, সাথে এই একটা এক্সট্রা টাকা পাচ্ছে। ক টাকা পাচ্ছে দেখো? 20 টাকা, 20 20 40 টাকা, 40 40 আর 20 60 টাকা, রেখে 61 টাকা। তাহলে 61 টাকা এক্সট্রা পাচ্ছে। এটাই না সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য? এটাই তো পার্থক্য। সেই 61 টাকাটা হচ্ছে 244 ইউনিট। ঠিক আছে, তাহলে 1 টাকা কত ইউনিট? 244/61 মানে হচ্ছে তোমার 4 1 4, 4 6 24 মানে 4 গুণ। 4 গুণ মানে 4 গুণ। ঠিক আছে, মানে হচ্ছে তোমার 4 গুণ। তো এবারে কি জিজ্ঞেস করেছে? আসল জিজ্ঞেস করেছে। আসল কত হবে? আসল তোমরা কতবার করেছিলে? কতবার করেছিলে? 20-র কিউব মানে 8,000। তাহলে 8,000-এর 4 গুণ কত হচ্ছে? 8 4 32, মানে হচ্ছে তোমার 32,000 টাকা। ঠিক আছে, এটা তোমরা বার করো প্রি মেথড হিসাবে। অনেকজনে কি করে, এটা মুছে দিচ্ছি আমি, অনেকজনে কি করে সূত্রটা মুখস্থ করে নেয়। সূত্রটা কি? 3 বছরের জন্য, 3 বছরের জন্য তোমার প্রিন্সিপাল হচ্ছে a কিউব। এখানে এবারে এ কোনটা? এ মানে হচ্ছে ধরো 1/5% বলেছে, 5% মানে হচ্ছে 1/20। 1/20, 5% মানে 1/20, এই 20টা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল সবসময় কত হবে? এ এর কিউব হবে। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? আগে সিম্পল ইন্টারেস্টটা বলি। সিম্পল ইন্টারেস্ট কত হবে? দেখো সিম্পল ইন্টারেস্ট হবে 3a²। আগের বাড়ি দেখলে 800 টাকার ক্ষেত্রে কত টাকা ছিল? 1200 টাকা। 1200 টাকা হচ্ছিল তো, তাহলে 3a²। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 3a² প্লাস 3a প্লাস 1। ঠিক আছে, তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে? কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট ডিফারেন্সটা কত হচ্ছে? 3a প্লাস 1, এটা হচ্ছে ডিফারেন্স। তো অনেকজন এটাকে ডাইরেক্ট করে দেয়। তো এই সূত্রটা মনে রাখে যে ডাইরেক্ট করে দেয়। কি করে দেয়?
দেখো 3a মানে হচ্ছে তোমার 3 ইন্টু এ মানে কত 20, মানে 3 20 60, 60 প্লাস 1 মানে কত টাকা হচ্ছে 61 টাকা। এই 61টারই সমান হচ্ছে 244 এর, এই 61টা 244 এর সমান, তাহলে একটা কত 4 গুণা, তার প্রিন্সিপাল কত হবে, প্রিন্সিপাল হচ্ছে এ কিউব মানে 20 কিউব, 20 কিউব মানে 8000, 8000 ইন্টু 4 মানে হচ্ছে 32,000, ঠিক আছে, তাহলে 32,000 এটা অ্যান্সার। তো এভাবে করবে, এভাবে শর্ট নিও। কিন্তু তুমি, আমি আর একটা কথা বলছি, তুমি একটা কথা ভাবো, তুমি এত কিছু কেন করছো? তুমি প্রথমেই দেখতে পাচ্ছ যে 5% সুদের হার, 5% সুদের হার, তো 5% মানে 1/20। তাহলে তুমি যখন বুঝতে পারছো এটা যখন প্রিন্সিপাল বার করবো, প্রিন্সিপালটা হবে 20 কিউব মানে 8000-এর কোনো একটা মাল্টিপেল, তা তুমি প্রথমেই এখানে 8000-এর মাল্টিপেল দেখবে না? অ্যাটলিস্ট 8000-এ তুমি 1000টা ছেড়ে দাও, তুমি তো 8-এর মাল্টিপেল চেক করবে। তুমি দেখো কোনটা কোনটা 8 দিয়ে ভাগ যাচ্ছে, 8 দিয়ে ভাগ যাওয়ার জন্য শেষে তোমাকে কতগুলো, শেষে তোমাকে কি করতে হয়, শেষে 3টে ডিজিট দেখতে হয়। 3টে ডিজিট দেখো, 200, 200 কোনোদিন 8 দিয়ে ভাগ যায়? যাবে না। দেখো 8 দুগুণে 16, 200টা ভাগ যাচ্ছে, ঠিক আছে। তাই তুমি দেখো 8000 দিয়ে কোনটা কোনটা ভাগ যাচ্ছে, তুমি দেখো, কারণ 8000 আসছে, তো তো 8000 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে দেখো, 8000 দিয়ে দেখো একটাই ভাগ যাচ্ছে 32,000, তাহলে তোমার 32,000 হবে অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট। দেখো এখানে কি বলে যে 500 জন শিক্ষক আছে একটা বিশ্ববিদ্যালয়ে, যাদের মধ্যে 60% মহিলা, যাদের গড় উচ্চতা 162 সেমি, পুরুষদের বলছে 168 সেমি। তাহলে শিক্ষকদের গড় উচ্চতা মানে টিচার সব মানে মহিলা পুরুষ মিলিয়ে গড় উচ্চতা কত? দেখো ভালো করে এটা দেখো, যে এই অঙ্কটা মানে আমি তো দেখেছি অনেক জায়গায়, মানে অনেক কিভাবে করায় জানো, কত বোকামি করে করায়। দেখো দেখো কেউ কেউ বলে যে দেখো দেখ এটা এক লাইনে উত্তর বেরিয়ে যাবে, কি করে বেরোবে দেখো, বলবে যে 500 জনটাকে 500 জন ধরার দরকার নাই, ঠিক আছে। আমি বললাম বেশ ভালো, তা কি করে ধরবো, ওই যে 60% মহিলা আছে, হ্যাঁ 60% মহিলা আছে, 60% মানে কত 60/100, 60/100 মানে কত, শূন্য শূন্য কেটে গেল, 3 × 6, সরি 2 × 3 = 6, 2 × 5 = 10 মানে 3/5, মানে 5 জনে যদি মহিলা পুরুষের রেশিও বার করো, তাহলে যদি 3 জন মহিলা হয় পুরুষ হবে 2 জন, হ্যাঁ কি না, 5 জনের মধ্যে যদি 3 জন মহিলা হয় তাহলে পুরুষ 2 জন হবে। তাহলে বললাম বাহ, তাহলে তো 500 ধরার দরকারই হলো না, টোটাল বেরোলো 3 আর 2 5 জন, মহিলা পুরুষ মিলে টোটাল বেরোলো 5 জন। বলছে হ্যাঁ, তাহলে এবারে কি করবো, 3 জন মহিলা, 3 জন মহিলার গড় উচ্চতা 162 সেমি, তাহলে 3 × 162, এটা গেল টোটাল মহিলাদের হাইট। আর পুরুষদের কত 168, তাহলে 2 জন আছে, 2 × 168, এটা গেল কোথায় টোটাল পুরুষদের হাইট। তাহলে এই দুটোকে যখন 5 দিয়ে ভাগ করব তখন বেরোবে তোমার এদের গড় উচ্চতা, কারণ 5 জন ধরেছে টোটাল। এবারে বলবে বাহ, তাহলে তো এটা অনেক ইজি নিয়ম হয়ে গেল, ইজি নিয়ম হয়ে গেল, মানে আরে ঠিক আছে, গুণটা করো, 3 দুগুণে 6 গুণ করবে, ইউনিট ডিজিটটা 6 হবে, আবার 2 8 16, 16 6 হবে, 6 যখন দুটো ইউনিট ডিজিট 6 6 হবে, 6 আর 6 যখন ইউনিট ডিজিটে যোগ হবে তখন যোগফলের পরে ইউনিট ডিজিটটা কত হবে, 6 আর 6 12, 2 হবে, 2 হবে। এবারে 5 যখন 2 দিয়ে ভাগ করবে 2 তো যাবে না, তাহলে 20 করতে হবে, মানে পয়েন্ট দিয়ে শূন্য আনতে হবে, দিয়ে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সবার শেষে 0.4 হবে, দেখো সবার শেষে 0.4 দিয়ে, তাহলে তুমি তো ফেসে গেলে, তুমি তো ফেসে গেলে। তারপর মাস্টার কি বলবে, বলবে ঠিক আছে তাহলে গুণটা করে নাও, একটা দুটো অঙ্ক তো গুণ করতেই হয়, তো তোমরা গুণ করে নাও, তো তোমরা ওরকম ওদের কথা শুনে গুণ করতে চলে যাবে। আরেক রকম, আরেকভাবে মানুষ কি করে করবে, দেখো এটা তো একটা হলো, তারপর গুণ করে করে দেখবে যেটা বেরোবে সেটা অ্যান্সার, ঠিক আছে। আরেকটা দেখো, আরেকবার বলবে যে তুমি আচ্ছা ভালো করেছো, মহিলা পুরুষের রেশিও বার করে নিছো, একটা বেড়েছে 3, একটা বেড়েছে 2, খুব ভালো। এবারে বলেছে 162 আর 168, মহিলাদের 162, পুরুষদের 168, তো তারা কি বলবে, দেখো এখানে উচ্চতা বার করতে বলেছে, এভারেজ হাইট বার করতে বলছে, বলছে আমি প্রথমে এভারেজ ধরে নিচ্ছি, ধরো এভারেজ হাইট আমি ধরে নিলাম 162, মানে মহিলাদেরটাই ধরে নিলাম। তাহলে মহিলারা 162 থেকে কতটা বেশি, একও বেশি নয়, 0 বেশি। তাহলে 3টে মহিলা যদি 0 0 করে বেশি হয় তাহলে মেয়েদের জন্য কোনো কিছু বাড়ছে না, কিন্তু পুরুষদের জন্য 168 আছে, তুমি ধরেছো 162, তাহলে এক একটা পুরুষ কত করে বেশি, 6 করে বেশি, 62 আর 6 68, 6 করে বেশি, বেশি কি না। কটা পুরুষ আছে, দুটো পুরুষ আছে, মানে টোটাল 12, টোটাল 12 বাড়লো তোমার, 12 সেন্টিমিটার বাড়লো। এই 12 সেন্টিমিটারটা সবার মধ্যে ভাগ করে দাও, 5 জনের মধ্যে ভাগ করে দাও, 5 জনের মধ্যে যদি ভাগ করে দাও এক একজন কত করে পাবে, 5 দুগুণে 10, 20, 5 4 20, 2.4 করে পাবে, হ্যাঁ কি না, ভালো করে দেখো একজনে কত করে পাবে, 2.4 করে পাবে, 2.4। এবার তুমি ধরেছিলে 162, এটা তোমার ধরা, এটা তুমি ধরেছিলে যে 162 এভারেজ হাইট আমি ধরে নিচ্ছি, আর তোমার বেরোলো আরো 2.4 করে বাড়াতে হবে, তাহলে এখন কত হবে উত্তর, 162 আর 2 হচ্ছে 164.4, তুমি দেখলে অ্যান্সার মেরে দিলে, বলে বাবা এটাও খুব ভালো নিয়ম, কিন্তু তাহলে দুটোই বেকার নিয়ম, আমি বলবো দুটোই বেকার নিয়ম। কারণ তুমি দেখো তোমার কাছে যখন আছে কমন সেন্স, তুমি কেন অঙ্ক করবে, আমার এটাই কোশ্চেন, যে অঙ্কতে আমার কমন সেন্স লাগবে আমি সেটা কেন কমন সেন্স দিয়ে করবো না। তুমি একটা কথা ভালো করে শোনো, এখানে বলেছে যে 60% মহিলা, বলেছে কি বলে নাই, বলেছে 60% মহিলা মানে দল ভারী কার, মহিলার। একটা কথা মাথায় রাখবে, এভারেজ সবসময় সেদিকে যাবে যেদিকে দল ভারী,
এভারেজ সবসময় সেদিকে যাবে যেদিকে দল ভারী, মানে যেখানে সংখ্যা বেশি আছে। ঠিক আছে, দেখো এখানে 60% মহিলা আছে, মানে মহিলার সংখ্যা বেশি আছে, তাহলে এভারেজটা মহিলার যে এভারেজ তার দিকে বেশি ঝুঁকে থাকবে। হ্যাঁ কি না? তাহলে তুমি বুঝতে পারছো যখন এভারেজটা মহিলা 3 জন আর পুরুষ 2 জন, তখন এভারেজটা সবসময় মহিলার দিকে ঝুঁকে থাকবে কি না? তাহলে 162 আর 168 মাঝখানে কোনো একটা হবে, মাঝখানেও হবে না। যদি আরো একটু ক্লিয়ার করে বুঝতে পারো, তাহলে 162 আর 168 মাঝখানে কত আছে? 165 থেকে 162 মাঝে হবে সবসময়। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে 162 একদম কাছাকাছি হবে। তুমি একটা কথা জিনিস লক্ষ্য করো, 125 কোনোদিন হবে? কোনোদিন হবে না। 146 কোনোদিন হবে না, কারণ এগুলো অনেক ছোট। আর এটা দেখো 176, এটা তো পুরুষকেও ক্রস করে গেছে, তাহলে এটাও হবে না। তাহলে এটা 164টাই হবে, আর কোনো অপশনই নাই তোমাকে করার মতো। তাহলে তোমরা কি করবে? তোমরা অঙ্কটা করতে যাবে। তুমি কেন করবে? তোমার কাছে যখন কমন সেন্স আছে, তুমি কমন সেন্সে কেন ইউজ করবে না? তোমরা এসএসসি জিডি পরীক্ষা দিতে যাচ্ছ, সিজিএল পরীক্ষা দিতে যাচ্ছ না? আর সিজিএল দিলেও সিজিএলও এরকমই অঙ্ক আসে, এর থেকে হয়তো একটু টাফ হবে, বাট তোমাদেরকে কমন সেন্স যেখানে লাগবে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, না হলে কোনোদিন অঙ্ক সম্পূর্ণ করে আসতে পারবে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে সচিন 152টি চেয়ার বিক্রি করে 52টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেন। সচিন দেখো ব্যাটিং ছেড়ে এখানে চেয়ার বিক্রি করতে এসছে। দেখো কি বলেছে, 152টি চেয়ার বিক্রি করে 52টা চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করে। ধরো আমি যদি ধরে নিচ্ছি 1 টাকা করে বিক্রি করেছে, 1 টাকা করে বিক্রি করেছে, তাহলে 152টা চেয়ার ক টাকায় বিক্রি করেছে? 152 টাকায়, হ্যাঁ কি না? তাহলে 52টা চেয়ারের দাম কত? 52টা চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তাহলে একটা চেয়ার 1 টাকায় বিক্রি করেছে, তাহলে 52টা চেয়ার বিক্রি করবে 52 টাকায়, হ্যাঁ কি না? 52টা চেয়ার বিক্রি করবে 52 টাকায়। তাহলে 152 টাকায় যদি 52 টাকা লাভ করে, 152 টাকায়, তুমি ভালো করে চিন্তা করো, 152 টাকায় বিক্রি করে 52 টাকা লাভ হচ্ছে, তাহলে সে কিনেছিল ক টাকায়? নিশ্চয়ই 100 টাকায় কিনেছিল, কারণ 152 মাইনাস 52 মানে 100 টাকা, মানে সে তার ক্রয় মূল্য ছিল ক টাকা? 100 টাকা। তাহলে 100, এখানে কি বলেছে? লাভের শতাংশ। আমি এখানে 100টা কি বার করলাম? সিপি, মানে ক্রয় মূল্য। 100 টাকা তো ক্রয় মূল্য, তো 100 টাকার উপরে 52 টাকা লাভ করছে, মানে কত পার্সেন্ট লাভ করছে? 52%। সিম্পল। নেক্সট দেখো কি বলেছে, একটা ব্যবসায়ী ক্রয় মূল্যের চেয়ে 20% উপরে মূল্য ধার্য করেন, তারপরে 20% ছাড় দেন, মানে ওই একটা প্রথমে 20% বাড়িয়ে তারপরে 20% ছাড় দিল। এটা ডাইরেক্ট তোমরা ফর্মুলা জানো কি হয়? মাইনাস x²/100, মানে প্রথমে যদি বাড়ে তারপরে যদি কমে তাহলে ওভারঅল কমে। তাহলে লাভগুলো তো হবে না, লাভ তো হবে না, ক্ষতি কত পার্সেন্ট হবে? তোমরা জানো x²/100 হয়, যদি 20% করে বলে তাহলে 20 400, 400/100 মানে হচ্ছে 4%-এর ক্ষতি হবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, 4800 টাকা রাম, শ্যাম আর কার্তিকের মধ্যে 4:8:3 অনুপাতে ভাগ করা হলে শ্যাম কত টাকা হবে? তোমরা অঙ্কটা দেখতে কি করবে? অঙ্কটা দেখতে সঙ্গে সঙ্গে 4800 ইন্টু 8 করবে, 8/4 8 12, 12 আর 3 15, 15 করে দেবে, দিয়ে এবারে এটার সঙ্গে কাটাকুটি করতে স্টার্ট করে দেবে, দিয়ে তোমার নিজের 2 মিনিট নষ্ট করে দেবে সিরিয়াসলি বলছি, করে দেবে। তুমি একটা সিম্পল কথা ভাবো, তোমাকে এখানে কি বার করতে বলেছে? শ্যাম বার করতে বলেছে। শ্যাম কোনখানে আছে? শ্যাম আছে মাঝখানে, মানে শ্যাম যদি মাঝখানে থাকে তাহলে এটা হচ্ছে শ্যাম, এই 8টা হচ্ছে শ্যাম, হ্যাঁ কি না? 8টা শ্যাম, আর তোমার নিচের যোগফলটা কত হচ্ছে? 8 আর 4 12 আর 3 15। 8 কি কোনোদিন 15কে কাটতে পারবে? কোনোদিন পারবে না, পারবে না তো। তাহলে তুমি দেখো 8টা শেষে থেকেই যাবে শ্যামের মধ্যে, কারণ শেষে 8টাকে তোমাকে গুণ করতেই হচ্ছে। তাহলে তুমি দেখো এই যে 4টে অপশন দিয়েছে তার মধ্যে কোনটা 8 দিয়ে ভাগ যাচ্ছে, যেটা 8 দিয়ে ভাগ যাচ্ছে সেটাই আনসার। তোমাকে না এখানে 4800 ধরতে হবে, না কিছু করতে হবে, কারণ 8টা সবসময় উপরে থাকবে। 8 বাই নিচে যে টোটাল যোগফলটা, টোটাল অ্যামাউন্টটা দেখছো তুমি 8 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে তোমার উপরে যেটাই থাকবে সেটা 8 এর মাল্টিপল হবে, যে অ্যান্সারটাই বেরোবে। এবার তুমি খোঁজো 8 এর মাল্টিপল কি করে খুঁজবে? তোমরা সবাই জানো, শেষ 3টে ডিজিট দেখবো, শেষ 3টে ডিজিট যার 8 দিয়ে ভাগ যাবে সে 8 এর মাল্টিপল, না হলে সেটা নয়। দেখো 68 680, 8 8 64, 64 অব্দি 40, 8 8 তোমার 64, 64 হলো, তারপরে হচ্ছে তোমার 40, 8 5 40, তাহলে এটা যাচ্ছে, মানে এটা যাবে। এটা দেখো 270, 270 হচ্ছে তোমার 8, যদি 3 8 24 30, এটা যাবে না। এটা দেখো 8 1 8 50 যাবে না। এটা দেখো 8 7 56 70 যাচ্ছে। তাহলে তুমি ফেসে গেলে 1 6 8 0, আর একটা হচ্ছে তোমার আর একটা হচ্ছে 2 6 5 0, এই দুটো, সরি 2 5 6 0, কত? আর একটা 2 5 6 0, এই দুটোর মধ্যে ফেসে গেলে। এটা দেখছো তুমি 8 দিয়ে যাচ্ছে, 8 2 16, 8 10 80, বুঝতে পারছো? এটা 8 দিয়ে যাচ্ছে, এটা 8 দিয়ে যাচ্ছে। এবারে কি করবে? এবারে তুমি খোঁজো, দেখো এটা যদি 15 দিয়ে কাটো তুমি, এবারে একটু কাটাকাটি করো, এটা যদি 15 দিয়ে কাটো 3 5 15, আর এটা হচ্ছে তোমার 3 1 3 18, 3 6 18 1600, আর যদি এটার দিয়ে কাটো 5 কত হবে? 5 3 15, 5 2 10, 320। তখন বুঝতে পারছো
দেখো শেষে একটা শূন্য থাকবে, শেষে একটা শূন্য থাকবে, তারপরে 8-এর সঙ্গে যখনই 2 করবে 8 2 16 6 থাকবে, মানে শূন্যর আগে 6 থাকবে, শূন্যর আগে 6 কার আছে, এর আছে, তাহলে এটা হবে অ্যান্সার। এটা হবে না, কারণ এটা আগে শূন্যর আগে 8 আছে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, এই অঙ্কটা তোমার কাছে দুটো অপশন বেরিয়ে গেল, তাই যদি একটা অপশন থাকতো তাহলে তুমি ডাইরেক্ট কিন্তু অ্যান্সারটা করতে পারতে, ঠিক আছে? তাই এরকম ভাবার কোনো দরকার নাই যে আমি পুরোটা করবো তারপরে অ্যান্সার বেরোবে। এটা একটা কোশ্চেন তুমি ফেসেছো, এমন নাও হতে পারে যে তুমি প্রতিটা কোশ্চেনে ফাঁসছো, ঠিক আছে? দেখো এবারে কি বলছে একটা নির্দিষ্ট কাজ করার জন্য এ এবং বি বিকল্প দিনে পালা করে কাজ করে। এর মানেটা কি? পালা করে কাজ করার মানে কি, একদিন যদি বি করে পরের দিন এ করবে, বা প্রথম দিন যদি এ করে পরের দিন বি করবে, ঠিক আছে? এবারে বলছে বি প্রথম দিন থেকে শুরু করে, মানে স্টার্ট কে করছে বি। এ একা কাজটা 22 দিনে করতে পারে, তাহলে এ কত দিনে করতে পারে? 22 দিনে। আর যদি কাজটা 11 × 1/2 দিনে সম্পন্ন হয়, মানে টোটাল কত দিন হচ্ছে? 11 × 1/2 দিন, ঠিক আছে? মানে প্রথম দিন যদি বি করে দ্বিতীয় দিন এ করবে, ঠিক আছে? মানে এরকম করে যদি আমি পুরো সাইকেলটা চালাই তাহলে কে কতদিন করছে দেখো, প্রথম দিন করলো বি, তারপরে করবে এ, তারপরে আবার বি, তারপরে আবার এ, তারপরে আবার বি, তারপরে আবার এ, তারপরে আবার বি, তারপরে আবার এ, কদিন হলো? 1 2 3, 3 3 6, 6 2 9, তারপরের দিন আবার বি, তারপরের দিন আবার এ, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 11 দিন হয়ে গেল। আর 1-2, এই 1-2 দিনটা কে করবে? আবার এ করবে, কারণ এর পালা পড়বে, কারণ তারা পালা করে কাজ করছে। তাহলে বি কতদিন কাজ করছে টোটাল? 1 দিন 2 দিন 3 দিন, সরি সরি আলাদা কালি দিয়ে দাগাই, দেখো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন। আর এ কদিন করছে? এ কদিন করছে? এ করছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 5.5 দিন, মানে 5.5 দিন করছে এ, আর 6 দিন করছে বি। এবার দেখো এখানে কি বলেছে, এ একা কাজটি 22 দিনে সম্পন্ন করতে পারে বলেছে, তো মানে এ 22 দিনে করে এক অংশ, মানে পুরো কাজটা। তাহলে 5.5 দিনে কতটা করবে? তাহলে একদিনে যদি দেখো যদি ঐকিক নিয়মে করো তাহলে 22 দিনে করে এক অংশ, একদিনে করবে 1/22 অংশ, 5.5 দিনে ইন্টু 5.5, ঠিক আছে? এটা যদি কাটাকাটি করো 11 5 55, মানে 0.5, আর 11 2 22, তো দশমিক জনের নিচে 10, 5 2 10, 2 2 4, মানে 1/4 অংশ করবে। তাহলে 1/4 অংশ, 1/4 অংশ এ কত দিনে করবে? 5.5 দিনে। তাহলে বাকি কতটা রইলো? 4 - 1/4, মানে 3/4। কোশ্চেন দেখো কি জিজ্ঞেস করছে, 3/4 অংশ সম্পূর্ণ করতে বি এর কতদিন সময় লাগবে? তাহলে বি কদিন কাজ করছে? বি 6 দিন কাজ, আর বি 6 দিনেই 3/4 অংশটাই কাজটা করছে, তাতে আমাকে এক্সট্রা করে বার করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। কিন্তু এখানে সমস্যাটা কি, কখন ভুল করবে? যখন তোমরা বি একদিনে কতটা কাজ করছে সেটা বার করতে হবে, মানে পুরো কাজটা সম্পূর্ণ করতে তোমরা কি করবে? পুরো কাজটা কতদিনে সম্পন্ন করছে বি সেটা বার করবে, তারপরে এ আর বি এর এফিসিয়েন্সি বার করবে, তারপরে সম্পূর্ণ কাজ বার করবে, টোটাল ওয়ার্ক বার করার পর তোমরা সেটা 3/4 বার করবে, 3/4 বার করার পর বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ দেবে, দিয়ে বার করবে 6 দিন। করার কোনো দরকার আছে? করার কোনো দরকার, আমি দেখেছি এভাবে করিয়েছে অনেকজন। তুমি একটা বলো করার কোনো দরকার আছে? তুমি এখানে একটা স্মার্ট একটু বুদ্ধি খেলাতে, যে 5.5 যদি এ করে সরি 5.5 করতে এর কতদিন সময় লাগে, যেটা তুমি বার করে দিতে পারো, তাহলে তোমার এটা ডাইরেক্ট হয়ে যাচ্ছে 3/4 6 দিনে। বুঝতে পারলে? নেক্সট তবে এখানে বলছে একটা আয়তঘনকের দৈর্ঘ্য দ্বিগুণ, উচ্চতা অর্ধেক, প্রস্থ 3 গুণ, আয়তন কত হবে? আয়তনের সূত্র আমরা সিম্পল জানি, লেন্থ ব্রেথ আর হাইট কে গুণ করে দিলেই পাওয়া যায়। এবার বলেছে লেন্থকে যদি দ্বিগুণ করা হয় মানে 12 করে দিলে, ব্রেথকে তুমি বলে দিলে 3 গুণ করে দিলে 3b করে দিলে, আর হাইটকে বলেছে অর্ধেক মানে h/2 করে দিলে, তাহলে ওভারঅল কত হবে? দেখো 2 2 কেটে যাবে, 3 গুণ হয়ে যাবে, 3 গুণ 3b, ঠিক আছে? চলো নেক্সট দেখো এখানে কি বলেছে, বলেছে এ এবং বি দুটি স্টেশন 370 কিলোমিটার দূরে অবস্থিত। মনে করো এটা এ, এটা বর্ধমান, ঠিক আছে? আর বি, বি এখানে হাওড়া, ঠিক আছে? এ বি এদের মধ্যে ডিস্টেন্স কতটা? ডিস্টেন্স হচ্ছে তোমার 370 কিলোমিটার, ঠিক আছে? এ সকাল একটি ট্রেন 9টার সময় এ স্টেশন থেকে যাত্রা শুরু করলো, মানে এখানে কটায় স্টার্ট করছে? 9টা AM সকালবেলা, ঠিক আছে? স্পিড কত বলেছে? 20 কিলোমিটার পার আওয়ার। কত বলেছে? 20 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এবারে কি বলেছে, গতিতে বি স্টেশনের দিকে যায়। অন্য একটি ট্রেন সকাল 10টায় বলেছে, মানে 10 AM এ বি থেকে যাত্রা শুরু করে 50 কিলোমিটার, মানে এদিক থেকে আসছে কত? 50 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এদিকে ধরো যাচ্ছে তোমার গ্যালোপিং, আর এখান থেকে আসছে তোমার ইন্টারসিটি,
ঠিক আছে, এখানে 20 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে আর এখান থেকে আসছে 50 কিলোমিটার পার আওয়ারে। তুমি একটা জিনিস তো বুঝতে পারছো, দুটো ট্রেন যখন বিপরীত দিকে যায় তখন তাদের রিলেটিভ স্পিড কি করে বার করে, আমরা সিম্পল সেট দুটোকে অ্যাড করে দিই, মানে 20 প্লাস 50 70। তুমি এটা পড়ে তো এটুকু তো বুঝতে পেরেছো যে এটা 70 কিলোমিটার পার আওয়ার এদের রিলেটিভ স্পিড। এবারে কি বলেছে, এখানে বলেছে যে তারা কখন মিলিত হবে। টোটাল তাদের ডিস্টেন্স 370 কিলোমিটার বলে দিয়েছে, তোমার বলে দিয়েছে, তোমার স্পিড বলে দিয়েছে, রিলেটিভ স্পিড বেরিয়ে গেছে, তাহলে কখন মিলিত হবে সেটা তুমি বুঝতে পারছো। কিন্তু একটা প্রবলেম, যে তুমি সেটা 9টা থেকে ধরবে না সেটা তুমি 10টা থেকে ধরবে। ঠিক আছে, এবারে তুমি একটা কথা ভাবো, তুমি যদি এই ট্রেনটাকে 9টা থেকে না চালিয়ে যদি 10টা থেকে চালাও, আমার কথা শোনো, যদি 9টা থেকে না চালিয়ে 10টা থেকে চালাও, তাহলে 1 ঘন্টা অলরেডি আগে থেকে চলে থাকবে। সে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে, 20 কিলোমিটার যাবে, কারণ স্পিড 20 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ কি না, যাবে কি যাবে না বলো, যাবে তো, মানে অলরেডি 20 কিলোমিটার চলে গেছে, মানে এখন সে এখানে চলে এসছে। এবারে দেখো এখানে এসে যখন সে 10টায় বাজছে, এবারে এই 10টার সময় এই ট্রেনটা ওই দিক থেকে ছাড়বে, তাহলে এই ট্রেনটাও 10টার সময় এই দিক থেকে ছাড়ছে, এই ট্রেনটাও 10টার সময় ওই দিক থেকে ছাড়ছে, তাহলে এখন এদের মধ্যবর্তী ডিস্টেন্স কতটা বাঁচলো, দেখো 370 কিলোমিটার ছিল, 20 কিলোমিটার অলরেডি চলে এসছে, তাহলে এখন আর পড়ে আছে 350 কিলোমিটার। ঠিক আছে, এদের রিলেটিভ স্পিড কত বলেছে, 70। তাহলে কখন মিলিত হবে, 7 5 35, 5 ঘন্টায়। হ্যাঁ কি না, যদি 10টায় বেরোয় তারপরে 5 ঘন্টা, মানে 11টা 12টা 1টা 2টো 3টে, মানে তার কখন মিলিত হবে, বিকেল 3টে, মানে দুপুর 3টে। ঠিক আছে, তুমি এটা না করে উল্টোটাও করতে পারতে, মানে ধরো এটাকে 10টা থেকে না চালিয়ে এটাকে 9টা থেকে চালালে, মানে এটা 1 ঘন্টা পিছিয়ে দিলে, মানে ধরো হাওড়ার মানে যে ট্রেন স্টেশন আছে, স্টেশন ভেঙে আরো 50 কিলোমিটার তুমি পিছিয়ে দিলে ওটাকে। ঠিক আছে, তাহলে এটা তখন মধ্যবর্তী ডিস্টেন্স কত হয়ে যাবে, 370 প্লাস 50, কারণ এর স্পিড হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, তাহলে সে 1 ঘন্টায় 50 কিলোমিটার চলবে, তাহলে এখানে হয়ে যাবে 370 প্লাস 50, মানে হচ্ছে 420 কিলোমিটার। 420 কিলোমিটার, আর এদের মধ্যবর্তী কত হবে, মধ্যবর্তী রিলেটিভ স্পিড কত হবে, 70, 7 6 42, মানে তখন 6 ঘন্টা লাগতো। আর যদি 9টা থেকে স্টার্ট করতো, 6 ঘন্টা পর কটা বাজতো, 9টার পর 10টা 11টা 12টা 1টা 2টো 3টে বাজতো। বুঝতে পেরেছো, তাহলে অ্যান্সার যে দিক থেকে যাও অ্যান্সার তোমার 3টে হবে। ঠিক আছে, চলো নেক্সট। দেখো কি বলেছে, একটা শার্টের দাম 15% বৃদ্ধি করা হয়, তারপরে 12% হ্রাস করা হয়, তারপরে আবার 8% বৃদ্ধি করা হয়, তাহলে যদি শার্টের নেট দাম বৃদ্ধি বা হ্রাস কত হবে, 1.0% অব্দি নির্ণয় করো। দেখো তখনই 1 বলবে 2 বলবে, তখন আমরা সেখানে কিন্তু বেশিরভাগ রুলসই আমার ফেল হয়ে যাবে, ইউনিট ডিজিট ফেল, ডিজিটাল সাম প্রায় ফেল। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রায় কেন বললাম, কারণ কখনো কখনো লেগে যায়। ঠিক আছে, ডিজিটাল সাম প্রায় ফেল, তারপরে হচ্ছে তোমার ডিভিজিবিলিটি ফেল। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে কি করতে হবে, মানে শুষ্ক বুদ্ধির প্রয়োগ করতে হবে। দেখো প্রথমে কি বলেছে, 15% বৃদ্ধি, তারপরে আবার পরে গিয়ে 8% বৃদ্ধি, মানে ওভারঅল 15 8 23% বাড়ছে। আমি ওভারঅল বলছি, আমি জানি এখানে একদম অ্যাকুরেট 23 হবে না, 23-এর থেকে একটু বেশি হবে, কিন্তু আমি অ্যাকুরেট বলছি, প্রায় 23% বাড়ছে, আবার 12% হ্রাস, 12% হ্রাস, যদি 23% বাড়ে 12% হ্রাস পায়, তাহলে ওভারঅল বৃদ্ধি পাবে, হ্রাস কোনোদিন পাবে, পাবে না, তো হ্রাসগুলো কেটে দাও। ঠিক আছে, পড়ে রইল 10% আর 9%। ঠিক আছে, দেখো অপশনগুলো খুব কাছে কাছে, অ্যাপ্রক্সিমেট লাগানো কিন্তু খুব মুশকিল, তাই তোমাকে কি করতে হবে, এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, চলো করা যাক। দেখো এই ক্যালকুলেশনটাও দুরকম ভাবে করা যায়, কিন্তু আমি বলবো এখানে সাকসেসিভ লাগানোটা বেশি বুদ্ধিমানের কাজ হবে। কারণ কি, দেখো এখানে 15% আছে, 15% যখন তুমি ফ্র্যাকশন বার করবে না, 15/100, মানে 3/20 হয়ে যাবে। দেখো মানে 20 থেকে একটা জিনিস বেড়ে হচ্ছে 23, তুমি দেখো 23 সঙ্গে তোমাকে আবার গুণ করতে হবে, আবার 12% বলেছে, এর ফ্র্যাকশন বার করা কষ্ট, তাই আমি বলবো এটাকে সাকসেসিভই লাগাও, এটা সাকসেসিভ বেস্ট হবে এটার জন্য, এই অঙ্কটার জন্য। দেখো প্রসেস তোমাদেরকে সবই জানতে হবে, কিন্তু কোনটা কখন অ্যাপ্লাই হবে সেটা তোমাদেরকে অঙ্কের উপর ডিপেন্ড করবে, যে কখন তুমি কোন কোশ্চেনে কোন মেথডটা অ্যাপ্লাই করবে। দুটো প্রসেসই ভালো, দেখো সাকসেসিভটা লাগিয়ে দেখাচ্ছি। দেখো প্রথমে 15% বাড়বে, তারপরে ধরো 12% হ্রাস পাবে। ঠিক আছে, প্লাস 15 ইন্টু -12 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে সাকসেসিভ রুলস। তাহলে 15 আর 12 থেকে তোমার রইলো 3, প্লাস 15 12 গুণ করলে 15 12 কত হয়, 15 12 180, 180 বাই 100, 180 বাই 100 মানে হচ্ছে তোমার 1.8, মানে হচ্ছে এখানে প্লাস মাইনাস এটা কত হবে, এটা হবে মাইনাস, প্লাস মাইনাস হবে মাইনাস, মানে হচ্ছে 3 মাইনাস 1.8, মানে হচ্ছে তোমার 1.2 বাড়বে, কারণ প্লাস হবে মানে বাড়বে। তাহলে এখানে 1.2 বাড়লো, এখানে 1.2 বাড়লো, আর এখানে 8% বেড়েছে, তাহলে তুমি দেখো প্রায় ধরতে পারছো 9 পয়েন্ট সামথিং হবে, 10-এ যাবে না, 10-এ যাবে না, কারণ সাকসেসিভে অল্পই বাড়ে। দেখো 8 বার তুমি যদি একটা ক্যালকুলেট করো, 8 বার 96, 96 আবার একটার আগে দশমিক আছে, একটার পরে দশমিক আছে, মানে আরো একটার আগে দশমিক আসবে, মানে 0.096 হচ্ছে, তাহলে 8 আর 1-এ 9, 9.2 প্লাস 0.096, মানে लगभग
9.23 9.29 মানে 9.3 এটাই অ্যান্সার, এটা হবে কারণ 10 অব্দি যাচ্ছে না। নেক্সট দেখো কি বলে যে চেতন শহর এ থেকে বিতে ভ্রমণ করছে। এ কোনো একটা শহর আছে, বিয়ে যাচ্ছে, মানে ধরো বর্ধমান থেকে বাঁকুড়া যাচ্ছে, ঠিক আছে, এ কি যাচ্ছে বর্ধমান থেকে বাঁকুড়া যাচ্ছে। কি বলে যে যদি চেতন তার গাড়িকে তার স্বাভাবিক গতির 3/4 গতিতে চালায়। দেখো এই কথাটার মানে কি, 3/4 গতিতে চালায় মানে কি, মানে তার গাড়ির স্পিড সে 4-এ চালাতে পারে। এবারে তুমি সেটা 4 কিলোমিটার পার আওয়ার ধরবে না 4 মিনিট পার সেকেন্ড ধরবে, সেটা তোমার ব্যাপার, ঠিক আছে। এখানে কোনো ইউনিট বলেনি, তো তুমি যা খুশি ইউনিট ধরতে পারো, ঠিক আছে। ধর আমি বলছি তার গাড়ির স্পিড আছে 4 কিলোমিটার পার আওয়ার, সে সেটাতে যেতে পারে, কিন্তু সে যাচ্ছে 3 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, বুঝতে পারছো। তার হয়তো গাড়িতে কোনো সমস্যা আছে বা রাস্তায়, ভারতের রাস্তা তো জানোই, ঠিক আছে। তাহলে সে 4-এ যাওয়ার কথা কিন্তু যাচ্ছে 3-এ, মানে তার যে ভেলোসিটির তার স্পিডের রেশিওটা যে অ্যাকচুয়াল যেটা যেটা হওয়া দরকার সেটা হচ্ছে তোমার 4, কিন্তু অ্যাকচুয়াল কতই যাচ্ছে, অ্যাকচুয়াল যাচ্ছে 3-এ, এক্সপেক্টেড 4-এ, অ্যাকচুয়াল যাচ্ছে 3-এ। তাহলে সময় কি লাগবে, টাইমটা দেখো, তাহলে টাইমও 3:4 হয়ে যাবে, কারণ তোমরা সবাই জানো যে স্পিড আর টাইম ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। তাহলে যদি 4-এ চালাই তাহলে 3 সেকেন্ড সময়, ধরো 3 মিনিট সময় লাগবে, আর যদি 3-এ চালাই তাহলে 4 মিনিট সময় লাগবে, অবভিয়াসলি বাট স্পিড যদি বেড়ে যায় সময় কমে যাবে, স্পিড যদি কমে যায় সময় বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে 3 লাগতো, এখন 4 লাগছে, তাহলে কত ইউনিট বেশি লাগছে, কত ইউনিট বেশি লাগছে, 1 ইউনিট বেশি লাগছে, হ্যাঁ কি না, 1 ইউনিট বেশি সময় লাগছে। এখানে কি বলেছে, সে বিতে 33 মিনিট দেরিতে পৌঁছায়, এই 1 ইউনিট, কারণ এই 1 ইউনিট ডিফারেন্সের জন্য, কারণ সে তার স্পিড কমিয়েছে তাই সে পৌঁছাতে লেট হয়ে যায়, তাহলে এই 1 ইউনিটই হচ্ছে 33 মিনিট, ঠিক আছে। এবারে কি বলেছে, যদি তার স্বাভাবিক গতিতে চলতো, মানে এটা স্বাভাবিক গতি, এটা তো স্বাভাবিক গতি, তাহলে তার স্বাভাবিক সময় 3 মিনিটই লাগতো, হ্যাঁ কি না, 3 মিনিটই লাগতো। তাহলে বলছে এ থেকে বিতে ভ্রমণ করতে তার কত সময় লাগতো, 3 ইউনিটই লাগতো। যদি 1 ইউনিট 33 হয় তাহলে 3 ইউনিট 3 × 33 মানে হচ্ছে 99, হ্যাঁ কি না, তাহলে 99 সেকেন্ড মিনিট যা বলবে মিনিটে বলেছে, তাহলে 99 মিনিট সময় লাগতো, ঠিক আছে। নেক্সট দেখো কি বলে যে 4 জন পুরুষ 3 জন মহিলা, 4 জন পুরুষ 3 জন মহিলা একটি কাজ 6 দিনে শেষ করে, আর 5 জন পুরুষ 7 জন মহিলা একই কাজ, মানে এরা যে কাজটা করছে 5 জন পুরুষ আর 7 জন মহিলা মিলে সেই কাজটাই 4 দিনে করছে, বুঝতে পারলে রিলেশনটা কি বলেছে। 4 জন পুরুষ 3 জন মহিলা একটা কাজ 6 দিনে করতে পারে, 5 জন পুরুষ 7 জন মহিলা সেই কাজটা 4 দিনে করতে পারে, তাহলে এটা টোটাল ওয়ার্ক দুটো সমান হবে, হ্যাঁ কি না। তারপরে বলছে 8 জন পুরুষ 6 জন মহিলা একই কাজ করতে কত সময় নেবে। দেখো তুমি যদি একটু চোখ কান খোলা রাখো, এখানে 8 জন পুরুষ প্লাস 6 জন মহিলা বলেছে, তুমি এখানে দেখতে পাচ্ছ একটা জিনিস, এখানে 4 জন পুরুষ 3 জন মহিলা বলেছে, এখানে 8 জন পুরুষ 6 জন মহিলা বলেছে, দেখো এটা শুধু ডবল করে দিয়েছে, মানে টোটাল জনসংখ্যা মানে পুরুষ আর মহিলার সংখ্যা ডবল করে দিচ্ছে। তাহলে যদি মানে জনসংখ্যা ডবল করে দেয় তাহলে সময় নিশ্চয়ই কম লাগবে, যদি দ্বিগুণ করে তাহলে অর্ধেক সময় লাগবে। যদি এখানে 6 দিন বলেছে তাহলে এখানে এদের 8 জন পুরুষ 6 জন মহিলা সেম কাজ করতে 3 দিন লাগবে, 3 দিন লাগবে। এখানে তো মিলে গেল, দেখো আমার কথাটা শোনো, এখানে তো মিলে গেল, কিন্তু প্রতিটা অঙ্ক তো এমন থোড়ি দেবে যে অঙ্কগুলো মিলিয়ে দেবে, এটা তোমার বাই চান্স মিলে গেছে বা কোশ্চেনটা এমন ভাবে সেট করছে যাতে 4 জন পুরুষ 3 জন মহিলা দিচ্ছে, এখানে ডবল করেছে 8 জন পুরুষ 6 জন মহিলা, কিন্তু সব অঙ্ক তো দেবে না, ঠিক আছে। তখন তোমরা কি করে বার করবে, একটা একদম ইজি পদ্ধতি বলছি, দেখো দেখো এখানে দুটো কাজ যেহেতু সমান, তো টোটাল ওয়ার্ককে তুমি সমান করে দাও, সমান করে দিলে এবারে দেখো এটা সিম্পল ভাগ করো, দেখো এটা 2 দিয়ে আছে, 2 2 4, 2 3 6, 4 4 3 12, 12 পি প্লাস 3 3 9 এম, এটা সমান হচ্ছে তোমার 5 2 10 পি প্লাস 7 2 14 এম। পুরুষগুলোকে এক কাজে করো, 12 আর 10 এদিকে যদি আসে তাহলে 2 পি সমান হয়ে গেল 9 আর 14 দিকে গেলে 9 আর 5 14 মানে 5 এফ। তাহলে পুরুষ বাই মহিলা কত হচ্ছে 5/2, ঠিক আছে, মানে পুরুষের এফিসিয়েন্সি 5, মহিলার এফিসিয়েন্সি 2 বেরিয়ে গেল। এবার টোটাল ওয়ার্ক বার করো, টোটাল ওয়ার্ক কত বলেছে, টোটাল ওয়ার্ক তুমি প্রথমেই বার করেছিলে 4p প্লাস 3m ইন্টু 6, মানে হচ্ছে তোমার পি এর 5, তাহলে 4 5 20 আর এম এর 2, 3 2 6 26, 26 ইন্টু 6, 20 আর 6 26 ইন্টু 6 মানে হচ্ছে 6 6 36 6 আর হলো 3 3 আর হচ্ছে 6 2 12 আর 3 15, মানে টোটাল ইউনিট কত হচ্ছে 156 ইউনিট কাজ। এবারে 8 জন পুরুষ 6 জন মহিলার টোটাল এফিসিয়েন্সি কত, দেখো 8 জন পুরুষের 5 করে, তাহলে 8 জন পুরুষের 5 8 40, আর 6 জন মহিলার 2 করে, 6 2 12, 40 আর 12 52, তাহলে টোটাল দেখো টোটাল হচ্ছে তোমার 156 ইউনিট কাজ, আর করছে 52 ইউনিট, 52 এফিসিয়েন্সি টোটাল 52, তাহলে কতদিন সময় লাগবে গো, 2 3 6, দেখো ইউনিট ডিজিট 3 সেট হয়ে যাচ্ছে, ইউনিট ডিজিট 3 3ই আছে, দেখো 5 3 15, 2 3 6,
সেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো এখানে বলে যে 3x² 4xy এর তৃতীয় সমানুপাতি 48, তাহলে y এর ধনাত্মক মান কত? দেখো এটা তোমরা সিম্পল করতে পারবে, যে তৃতীয় সমানুপাতি বলে দিয়েছে, মধ্য সমানুপাতি, প্রথম সমানুপাতি সব বলে দিয়েছে, তাহলে আমরা ফর্মুলা জানি 3x² ডিভাইডেড বাই 4xy, এটা সমান হচ্ছে 4xy ডিভাইডেড বাই কত 48, কারণ মধ্য সমানুপাতিটাকে দুবার লিখতে হয়, তারপর এরকম কোনাকুনি গুণ করো বা এরকম করে কাটাকাটি করো। দেখো 4 12 48, ঠিক আছে, এই একটা x এর সঙ্গে এই একটা x কেটে গেল, ঠিক আছে, আর কাটছে দেখো 4 3 12 কাটলো, তারপরে দেখো এই 3 কোনোদিনই কাটবে না, ঠিক আছে, তাহলে কত হচ্ছে, তাহলে উপরে 3 বাই xy সমান হয়ে গেল y বাই, সরি দেখো এখানে এই x আর x কেটে যাচ্ছে, তাহলে 3 বাই কত হলো, 3 বাই 3 ডিভাইডেড বাই y সমান হচ্ছে y ডিভাইডেড বাই 3, তাহলে y এর মান কত, y² সমান 9, তাহলে y সমান কত হবে প্লাস মাইনাস 3, এখানে কি বলেছে ধনাত্মক মান বলেছে তো প্লাস 3। নেক্সট দেখো এখানে কি বলেছে, এখানে বলে যে একটা খুচরো বিক্রেতা 22,400-তে 12 জোড়া জুতো কিনলেন, কথা 22,400-তে 22,400-তে 12 জোড়া, ঠিক আছে, অতিরিক্ত খরচ হচ্ছে 1600 টাকা, যদি 22,400 সঙ্গে আরো 1600 টাকা অ্যাড করি, কারণ এটাও তো খরচ, ধরো ট্রান্সপোর্ট খরচা বা কিছু হয়েছে, তাহলে 22,000 23,000 24,000, তাহলে টোটাল কত খরচা হচ্ছে 24,000, ঠিক আছে। এবারে বলছে 12 জোড়া জুতো বিক্রি করে সে লাভ করে, সে উপার্জন করেছে 8,500 টাকা, মানে টোটাল উপার্জন, যদি টোটাল উপার্জন 8,500 হয় তাহলে লাভ কত গো, 28,500 যদি হয়, এখানে বিয়োগ করলে লাভ বেড়ে যাবে, তাহলে তুমি 4,500, তাহলে বলছে 4,500 টাকা তোমার লাভ হয়েছে। এবারে বলছে তার লাভের শতাংশ, লাভের শতাংশ সবসময় কোন কিসে হয়, সিপিতে হয়, তাহলে 4,500 টাকা যদি সিপি হয়, টোটাল সিপি মানে টোটাল কত খরচা হয়েছে 24,000 টাকা, 24,000 টাকার উপর কত লাভ, এটাই বার করতে বলেছে। দেখো এই দুটো শূন্যর সঙ্গে আলাদা কালিতে কাটছে, এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে গেল, এই শূন্যটার সাথে এই শূন্যটা কেটে গেল, এবারে 5 3 দিয়ে কাটছে, 3 8 24 আর 3 15 45 150, আবার 2 দিয়ে কাটছে, 75 দুগুণে 150 আর 2 4 8, দেখো 4 19 76, 76 থেকে একটু কম মানে 19 থেকে একটু কম, 19 থেকে একটু কম, এটা 19 থেকে বেশি, এটা 20, এটা অনেক কম, এটা 18.75 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো কি বলে যে 5টা ব্লুটুথ ডিভাইসের বিক্রয় মূল্য 14,430 টাকা, 5টা ডিভাইসের বিক্রয় মূল্য, যদি 5টার এত হয় একটার কত হবে 14,430 ডিভাইডেড বাই 5 হবে, হ্যাঁ কি না, তাহলে হচ্ছে তোমার 5 3 15 হবে না, 5 দুগুণে 10, 10 হচ্ছে, আর হচ্ছে তোমার 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে, আর হচ্ছে তোমার 44, 5 8 40, 43, 5 8 40 আর 30, 5 6 30, মানে এত টাকা হচ্ছে তোমার এক একটার ব্লুটুথের বিক্রয় মূল্য। সে ধার্য মূল্যের উপর 26% অনুমতি দেয়, ধার্য মূল্য কোনটা, যেটা তোমার মার্ক প্রাইস, যেটা লেখা থাকে সব জিনিসের উপর যেটা দামটা লেখা থাকে সেটা হচ্ছে তার ধার্য মূল্য, মানে দোকানদার সেই টাকাটা ধরেছে যে এই টাকাটা দামে আমি বিক্রি করবো, ছাড়টা তার উপরে হয়, ঠিক আছে, ছাড়টা তার উপরে হয়। দেখো কি বলছে ধার্য মূল্যের উপর 26% ছাড়, মানে ধরো 100 টাকা লেখা ছিল, সেখান থেকে সে 26 টাকা ছাড় দিয়ে সে বলছে দোকানদারকে, ঠিক আছে তোমাকে পাবলিককে বলছে ঠিক আছে আমাকে 74 টাকা দাও, 74 টাকা দাও, ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 74 টাকা, 100 টাকা ধার্য মূল্য, 26% ছাড় দিয়েছে, ঠিক আছে, তাহলে এই 74 টাকাটাই হচ্ছে এটা, হ্যাঁ কি না, এই 74 টাকাটাই হচ্ছে এটা, কি বলো, এই 26% ছাড় দিয়ে তাহলে 74 টাকায় বিক্রি করছে, 100 টাকার মাল 26% যদি ছাড় দেয় তাহলে 74 টাকায় বিক্রি করবে, তাহলে 74 টাকাটা মানে এটা, তাহলে যদি 74 টাকাটা এটা হয় তাহলে বলে যে ডিভাইসের ধার্য মূল্য কত, তুমি ধার্য মূল্য কত ধরেছো 100 ধরেছো, যদি তাহলে 74 টাকা, দেখো যদি 74 টাকা 2886 সমান হয়, তাহলে একটা কত বাই 74 আর 100 কত ইন্টু 100, তুমি একটা ভালো করে জিনিস লক্ষ্য করো, এখানে এমন কোনো 2 আর 5 আছে যেটা শূন্যকে কাটতে পারবে, এখানে কোনো শূন্য নেই, দেখো শূন্য থাকবে থাকবে অথবা 2 আর 5 থাকবে, দেখো 2 আছে 5 নেই, তাহলে শূন্য হবে না, তাহলে এই শূন্যটা এখান থেকে শূন্যটা কোনোদিনই কাটতে পারবে, মানে যেটাই উত্তর হবে তার শেষে দুটো শূন্য থাকবে, দেখো কোনটা দুটো শেষে শূন্য, এটা আছে নাই, এটা নাই, এটা 3টে আছে, এটা দুটো আছে, দেখো 3টে কি হতে পারবে, ভালো করে দেখো এই দুটো শূন্য বেরিয়ে গেল, তাহলে এখানে আর এক পড়ে রইলো, আর কিছু নাই, এখানে 6 এর মধ্যে এখানে কোনো আর 5 নাই, 5 নাই, 2 নাই, 2 আছে 5 নাই, তাহলে 2 আর 5 না থাকলে তোমরা জানো আগেই বলে যে 2 আর 5 যদি দুটো না থাকে তাহলে এটা কোনোদিনই শূন্য বানাতে পারবে না, তার মানে ওভারঅল কটা শূন্য হবে, দুটোই শূন্য হবে, তো দুটো শূন্য এটাতে আছে, এটা অ্যান্সার হবে, বুঝতে পারছো, পুরো অঙ্কটা করার কোনো দরকার নাই, সমীকরণ বার করো, তারপরে তার ইউনিট ডিজিট করো, ডিজিটাল সাম করো, ডিভিজিবিলিটি করো, এইভাবে আমি যেমন করে করছি সেরকম করে করো, যেমন করে করো, শুধু পুরো অঙ্কটা করো না, কারণ পুরো অঙ্ক করতে গেলে এক্সামে সময় পাওয়া অসম্ভব, ঠিক আছে। দেখো এখানে একটা ভালো অঙ্ক দিছে, কি বলে যে ধরো কোনো একটা টাকা x টাকা তোমার
2.5 বছর খাটছে, 12% বার্ষিক সুদের হার। বার্ষিক সুদ মানে 12 বছর, 12 মাসে 12%, ঠিক আছে। সুদের হার বলে সুদের হারে এত টাকাতে পরিণত হয়, মানে হচ্ছে এটা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কত? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, মানে প্রিন্সিপাল ইন্টারেস্ট মিলিয়ে তোমার হচ্ছে 54,571 টাকা। যদি প্রতি মাসে প্রতি 10 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ গণনা করা হয়। দেখো এখানে একটা সমস্যা দিয়ে দিচ্ছে, এখানে 12% সুদের হার বলেছে, 2.5 বছর বলেছে। 2.5 বছর মানে কত কত মাস? দেখো 2 বছর মানে 12 দুগুণে 24 মাস, আর হাফ বছর মানে 6 মাস, তাহলে 24 আর 6 30 মাস, টোটাল 30 মাস। আর বলেছে 10 বছর অন্তর অন্তর, তাহলে কটা সাইকেল হবে? 10 বছর অন্তর যদি হয় তাহলে 3টি ইনস্টলমেন্ট হবে, 3টে সাইকেল হবে। মানে অ্যাকচুয়ালি তোমাকে এখানে 10 মাস করে যদি হয় তাহলে তোমার 3টে সাইকেল কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আর কি বলেছে? 12% বার্ষিক সুদ, মানে 12 মাসের জন্য 12%, তাহলে 1 মাসের জন্য 12/12%, তাহলে 10 মাসের জন্য ইন্টু 10%, তাহলে 12/12 মানে 1, মানে ওভারঅল হচ্ছে 10%। তাহলে রেট কত বেরোলো গো? রেট বেরোলো 10%, ঠিক আছে। আর সময় বেড়ে গেলো 3, মানে 3টে সাইকেল কমপ্লিট করতে হবে। তাহলে বলে যে এক্স এর মান বার করো, এক্স এর মান বার করো। এবার এক্স এর মান বার করো তুমি। দেখো প্রথম বছর 10% যদি সুদের হয়, 10% মানে কত হচ্ছে? 1/10। 10% মানে কত? 1/10, মানে 10 থেকে কোন একটা টাকা 11 টাকা হবে প্রথমবার, তারপরে 10 থেকে আবার 11 হবে পরের বছর, আবার 10 থেকে আবার 11 বছর, 10 থেকে 11 হবে পরের বছর, মানে 10 মাস অন্তর অন্তর। তাহলে এদিকে হচ্ছে 10 10 1000, আর এখানে 11 কিউ মানে কত? 11 কিউ মানে হচ্ছে 131, এই 1331। 11 কিউ কি করে বার করবে? দেখো 11 স্কোয়ার কত? 121। 121 এর সঙ্গে যখন 11 গুণ করবে, দেখো গুণ করার নিয়মটা দেখো, প্রথমে 1 থাকবে, 1 আর 2 অ্যাড করবে, 1 আর 2 এর 3, আর 2 আর 1 অ্যাড করবে, 2 আর 1 এর 3, আর শেষে যেটা আছে সেটা বসিয়ে দেবে। 11 দিয়ে গুণ করার, যে কোনো সংখ্যাকে গুণ করার এটাই নিয়ম। তাহলে 1331, কত হলো? 1331। তাহলে এই 1331 টাকাটা হচ্ছে এটা, যেটা সুদে আসল পেয়ে বেড়ে হয়েছে, হ্যাঁ কি না? তো এটা দেখো, তাহলে হচ্ছে এই 1331টা হচ্ছে 1331, এটাই হচ্ছে তোমার 5,004,571 এটা। তাহলে 1 টাকাটা কত? বাই 1331, তাহলে তোমাকে এক্স এর মান বার করতে বলছে, আসলটা বার করতে বলছে, ইন্টু 1000। আবার দেখো এখানে 3টে শূন্য আছে, এখানে শূন্য কাটার কোনো অপশন নাই, তাহলে শেষে যেটা 3টে শূন্য থাকবে সেটাই হবে অ্যান্সার। দেখো এখানে 3টে শূন্য আছে, এখানেও 3টে শূন্য আছে, এটা 3টে শূন্য আছে, এটাতে নাই, এটা হবে না। বুঝতে পেরেছো? তারপরে দেখো, দেখো এটা পুরোটা একটা বড় সংখ্যা, এটাও একটা বড় সংখ্যা। তুমি দেখো এটাকে, দেখো তুমি এটা থেকে অপশনগুলো দেখে এটা বুঝতে পারছো যে পূর্ণ সংখ্যাতে উত্তর হবে। তুমি দেখো এটাকে এমন কি দিয়ে গুণ করতে পারি যেটাতে এটাতে 1 আসে, এর ইউনিট ডিজিটটা আছে, কত দিয়ে গুণ করলে 1 আসবে? দেখো 1 কে তুমি 1 ছাড়া আর যাকে দিয়ে গুণ করো সেটা আলাদা হয়ে যাবে, 1 দিয়ে গুণ করতে পারবে। মানে 3টে শূন্য হবে, তার আগে একটা 1 থাকবে। দেখো 3টে শূন্য হবে, তার 1 থাকবে, এটা হবে answer। পুরো অঙ্কটা করার কোনো দরকার নাই, ভাগ করার কোনো দরকার নাই, ঠিক আছে। তুমি এভাবে অঙ্কটা ডাইরেক্ট করতে পারবে। চলো নেক্সট। দেখো এটা সিম্পল মূল্যায়ন করতে বলে, তোমরা সবাই জানো আগে ভাগের কাজ হবে। দেখো 15 আর 60 ভাগ হলে 4 15 60, কিন্তু দেখো দুটো মাইনাস যখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, যখন ভাগ করবে কেটে যাবে, তারপর আবার বাইরে মাইনাসের জন্য এটা একটা মাইনাস হয়ে যাবে, এর বাইরে অলরেডি একটা মাইনাস আছে, আর এখানে কত প্লাস বলে 4 6 24, এখানে মাইনাসের জন্য এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে এটাও কত যাবে? মাইনাস হয়ে যাবে, তাহলে -24। তাহলে টোটাল কত? 24 আর 9, এই 24 আর 4 28, 28 আর 9 37, -37। নেক্সট দেখো কি বলেছে, অমিত একটা পিয়ানো কিনেছিল, গোপালের কাছে 5% লাভে বিক্রি করলো, 25% লোকসানে সেটি অক্ষয়ের কাছে বিক্রি করলেন। যদি অক্ষয় 1890 টাকা দিয়ে দিয়ে থাকে, তাহলে অমিতের কেনা পিয়ানোর ক্রয় মূল্য কত? দেখো এখানে এটা দুটো ভাবে করা যায়। একটা হচ্ছে তুমি অক্ষয় টাকাটা আগে ধরে নাও, তারপর থেকে এটা যেমন 25% লোকসানে বিক্রি করছে, মানে 75% বিক্রি করছে, এর 75% বার করো, তারপরে 105% লাভে বিক্রি করছে, তার 105% বার করো। সেটার ক্ষেত্রে কি অনেক বড় বড় গুণ চলে আসে। দেখো এটা একটা সিম্পল, আমি রেশিও মেথডে এটা তোমাকে করে দেখাচ্ছি। দেখো অমিত, গোপাল আর অক্ষয়, ঠিক আছে। অমিত গোপালের কাছে 5% লাভে বিক্রি করে, 5% মানে কত? 5% মানে হচ্ছে তো 1/20, মানে 20 টাকার জিনিসটা 21 টাকায় বিক্রি করে। তাহলে অমিত 20 টাকায় কিনলে গোপালকে সেটা 21 টাকায় বিক্রি করে, হ্যাঁ কি না? 21 টাকায় বিক্রি করে। গোপাল কি করে? 25% লোকসান করে, গোপাল সবসময় লোকসান করে। গোপাল কি করে? 25% লোকসান করে। 25% লোকসান মানে কত হচ্ছে? 25% মানে হচ্ছে 1/4, মানে সে যদি 4 টাকায় কেনে, সে যদি অমিতের কাছে 4 টাকায় কেনে, সে বিক্রি করছে অক্ষয়কে 3 টাকায়, মানে 4 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করছে, তাহলে লস হচ্ছে। তাহলে তুমি দেখবে রেশিও মেথডে মিডলটাকে সমান করতে হয়, তাহলে 21কে তাহলে 4 দিয়ে গুণ করবো, আর 4কে 21 দিয়ে গুণ করবো, একে যদি 21 দিয়ে গুণ করি একে 21 দিয়ে গুণ করবো, আর একে যদি 4 দিয়ে গুণ করি একেও 4 দিয়ে গুণ করবো। তাহলে কত হচ্ছে? 4 20 80, আর 21 4 এটা করার দরকার নাই, কারণ তোমাকে অক্ষয় বলে দিচ্ছে গোপাল এটা বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে অক্ষয় কত হচ্ছে? 3 21 63, 3 একে 3, 3 2 6, মানে অ্যাটলিস্ট 80 টাকার মাল শেষে গিয়ে 63 টাকায় বিক্রি হয়। এই 63 টাকায় হচ্ছে 1890, এই 63 টাকাটাই হচ্ছে 1890। তাহলে 63 টাকা 1890 কত গুণ? দেখো 3 3 9 3 6 18, মানে 30 গুণ, 30 গুণ। তাহলে 80 × 30, এটাই পিয়ানোর ক্রয় মূল্য ছিল।
কারণ অমিত এই টাকাটাতে কিনেছিল, 20 টাকায় কিনে সে অ্যাটলিস্ট সেটাকে 21 টাকায় বিক্রি করেছিল, মানে 80 টাকায় কিনলে সে 80 টাকায় কিনে সে 63 টাকায় অ্যাটলিস্ট গিয়ে জিনিসটা বিক্রি হয়েছে। তাহলে 3 8 24, মানে 2400 টাকায়, 2400 টাকায় সে কিনেছিল। নেক্সট দেখো এখানে কি বলেছে, 30%, 25%, 40% তিনটে ক্রমিক ছাড়ের সমতুল্য একক একটি ছাড় বলে। তোমরা যখনই দেখবে ক্রমিক ছাড় তখন সঙ্গে সঙ্গে সাকসেসিভ লাগাতে চলে যাবে, দিয়ে করে নেবে 2 মিনিট লস, দেখবে তুমি একটা অঙ্ক শেষে দেখবে সব অঙ্কগুলো করে আসতে পারছো না। কেন লাগাবে সাকসেসিভ? সাকসেসিভ তখন লাগাবে যখন এমন এমন পার্সেন্টেজ দেবে যেগুলোর ফ্র্যাকশন খুব মুশকিল, যেমন হচ্ছে 12%, 8%, 19%। সাকসেসিভ তখন লাগাবে যখন 15, 20, 25, 40, 45, 60 দিচ্ছে। কেন সাকসেসিভ লাগাবে তুমি একটা বলো। দেখো আমি কিভাবে করি অঙ্কগুলো সেটা দেখাচ্ছি। প্রথমে 30% ছাড় বলছে। 30% মানে কত? 30% মানে হচ্ছে 30/100। 30/100 মানে হচ্ছে 3/10, হ্যাঁ কিনা? 3/10 মানে 10 টাকায় কিনে সে যদি ছাড় দেয়, মানে 3 টাকা ছাড় দিয়ে সে 7 টাকায় জিনিসটাকে দেবে, বিক্রি করবে। তারপরে কত? 25%। 25% মানে কত হচ্ছে? 25% মানে হচ্ছে 25/100। 25/100 মানে 1/4, মানে যদি 4 টাকায় কিনে তাহলে সে সেটাকে জিনিসটাকে 3 টাকায় দেবে, কারণ ছাড় দিচ্ছে এগুলো। তারপরে 40%। 40% মানে কত? 4/10। 4/10 মানে কত? 2/5, মানে 5 টাকায় কিনে 2 টাকা ছাড় দিয়ে 3 টাকায় বিক্রি করছে। মানে এই দুটোকে যদি আমি দেখো গুণ করি, 10 4 40, 40 5 200, মানে 200 টাকা জিনিসটা 3 3 3 9 7 9 63, 63 টাকায় অ্যাটলিস্ট গিয়ে ছাড় করে দিচ্ছে। তাহলে 200 টাকা জিনিসটা যদি 63 টাকা দেয়, তাহলে 100 টাকা জিনিসটা ক টাকায় দেবে? সরি, 1000 হয়ে গেল। 100 টাকা জিনিসটা কটা দেবে? 63/2। 63/2 মানে কত? 31 দুগুণে 62, 31.5, হ্যাঁ কিনা? 31.5। তাহলে ছাড় কতটা দিচ্ছে? ছাড় দিচ্ছে তোমার 100 থেকে যদি 31.5 হয় টোটাল ছাড়, তাহলে তোমার হচ্ছে 0.5। তাহলে 1 টাকা 2 আর কয় 10, 8 10, 7 হইলে 1 থেকে 4, 4 কয় 10, 6 10, 68.5। 68। তুমি এমন নয় যে সাকসেসিভ করলে বেরোবে না, সাকসেসিভ করলেও বেরোবে, কিন্তু সময় বেশি লাগবে। আমি কেন সময় এক্সট্রা দেবো? একে এত সময় কম, এরপরে আবার বড় বড় পরীক্ষাগুলোতে টাইম তো লিমিটও করে দিচ্ছে যে এই সেকশনটার জন্য এতক্ষণ সময় লাগবে। তাহলে তোমরা তখন কি করে আসবে? তখন এই অঙ্কগুলো তোমরা কি করে আসবে? তোমরা যদি সাকসেসিভ লাগাও, প্রথমে 30 আর 40 সে সাকসেসিভ লাগাতে বলবে, 70 হবে, 70 থেকে 12 বাদ দেবে, 70 থেকে 12 বাদ দিলে 2 হলে তোমার 68, 68 থেকে 10 বাদ দিলে তোমার 58 হবে, 58 আর 25 গুণ করবে, 58 আর 25 গুণ করতেই তোমার 5 মিনিট লেগে যাবে, যদি সেরকম তুমি গুণ না জানো। ঠিক আছে, জানলে ভালো, বাট তাও তো কেন সময় এক্সট্রা নষ্ট করবে, সেটা আমার প্রশ্ন। ঠিক আছে, চলো নেক্সট। দেখো এখানে বলছে মধ্য সমানুপাতি বার করতে বলেছে। তোমরা সবাই জানো মধ্য সমানুপাতি সিম্পল রুলস আছে, প্রথম সমানুপাতি আর দ্বিতীয় সমানুপাতির বর্গমূল করে দেবো গুণ করে। ঠিক আছে, এটা কত আছে? a কিউব ডিভাইডেড বাই b কিউব, সরি এ স্কোয়ার আছে, a স্কোয়ার বাই b কিউব ইন্টু 9b স্কোয়ার ডিভাইডেড বাই 4a কিউব। দেখো এ কিউবের সঙ্গে এ স্কোয়ার কেটে যাবে, একটা এ পড়ে থাকবে। এখানে বি স্কোয়ার বি কিউব আছে, বি স্কোয়ারটা পুরোটা কেটে যাবে, এখানে একটা বি পড়ে থাকবে। তাহলে উপরে পড়ে রইলো 9 আর নিচে পড়ে রইলো 4ab আর উপরে একটা রুট। যদি এটা পুরোটা রুট করি, 9 রুট বেরিয়ে যাবে 3 স্কোয়ার রুট, আর 4 বেরিয়ে যাবে 2, এবি পড়ে থাকবে এবি 3/2 এবি। নেক্সট দেখো এখানে কি বলেছে, রবি একটি কাজের 1/4 15 দিনে শেষ করতে পারে। কি বলেছে? 1/4 অংশ কত দিনে করে? 15 দিনে। তাহলে 1 অংশ কত দিনে করবে গো? 4 15 60 দিনে। এটাকে রবি। ঠিক আছে, এবারে আসছে ছবি। ছবি একটা কাজ যদি 1/3 মানে 1/3 অংশ যদি 18 দিনে কমপ্লিট করে, 1/3 অংশ যদি 18 দিনে কমপ্লিট করবে, তাহলে 1 অংশ কত দিনে করবে? 3 18 54 দিনে, হ্যাঁ কি না? এটা গেল ছবি। আর কে বলেছে? আর একটা ধ্বনি। ধ্বনি কি করবে? ধ্বনি একটা কাজের অর্ধেক 24 দিনে শেষ করবে। একটা কাজের অর্ধেক মানে 1/2 অংশ করবে 24 দিনে। তাহলে 1 অংশ কত দিনে করবে? 24 দুগুণে 48 দিনে। ঠিক আছে, যদি রবি ছবি ধ্বনি একসাথে কাজের 3/4 কত দিনে শেষ করতে পারে? মানে 3/4। দেখো এই অঙ্কটা তুমি যদি করতে চাও, সিরিয়াসলি বলছি, তোমাকে কি করে করতে হবে? দেখো এখানে রবি ছবি তুমি এটা বেরিয়ে গেল, কতদিনে 1 অংশ করে করবে। এরপরে তুমি এদের এলসিএম বার করবে। এলসিএম বার করাই একটা বিরাট বড় ঝামেলা। তারপরে তুমি এদের এফিসিয়েন্সি বার করবে। এফিসিয়েন্সি বার করার পর টোটাল ওয়ার্ক বার করবে। টোটাল ওয়ার্ক বার করার পর তার 3/4 অংশ নেবে। তার 3/4 অংশ নেওয়ার পর সেটাকে এদের এফিসিয়েন্সিতে ভাগ করবে, তারপরে গিয়ে তোমার অ্যান্সার আসবে। তুমি বলো, তুমি যদি এত বড় প্রসেস করতে যাও, তোমার সময় কুলাবে? কোনোদিন কুলাবে না। দেখো এখানে তুমি বুঝতে পারলে রবি ছবি আর ধ্বনি এদের বেরিয়ে গেল। রবির বেরোলো 60, ছবির বেরোলো 54, আর হচ্ছে ধ্বনির বেরোলো 48। তাহলে এরা এত দিনে 1 অংশ করে কমপ্লিট করবে। তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারছো, 60-এর মধ্যেও 6 আছে, 54-এর মধ্যেও 6 আছে, 48-এর মধ্যেও 6 আছে। তাহলে আমি এদের রেশিও নিয়ে নেবো না?
তাহলে 10 6 60, 6 9 54, 6 8 48। দেখো এবারে কতটা অঙ্কটা ইজি হয়ে গেল। 10 9 আর 8 এর তুমি এলসিএম আরামসে বার করতে পারবে। 10 9 8 এর এলসিএম কত হবে? দেখো 10 এর মধ্যে একটা 2 আছে, 8 এর মধ্যে একটা 2 আছে, তাহলে একটা 2 কমন নিয়ে নাও, তাহলে 2 হয়ে গেল। 2 ইনটু এখানে 5 পড়ে রইলো 5, এখানে কত পড়ে রইলো 9, আর এখানে কত পড়ে রইলো 4। তাহলে 4 9 36, 36 10 এ 360, এলসিএম বের গেল 360। ঠিক আছে, এলসিএম কত বেরোলো? 360। এবারে এদের এফিসিয়েন্সি বার করতে হবে। তাহলে রবির যদি 10 হয় তাহলে রবির এফিসিয়েন্সি কত হবে? 10 10 কে দিয়ে 360 করতে কত দিন করতে হবে? 36 দিয়ে। তাহলে রবির বেরোলো 36। ধোনির কত বেরোলো? 8 কে যদি 36 করতে হয় তাহলে 8 4 এ 32, 8 5 এ 40, 45। আর ছবির কত বেরোলো? 9 কে যদি 36 করতে হয় তাহলে 40। তাহলে এদের এফিসিয়েন্সি কত বেরোলো? 40। এবার তোমাকে কি করতে হবে? টোটাল আর বার করতে হবে, তারপরে এদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। তুমি একটা জিনিস লক্ষ্য করো, শেষে তোমাকে কি করতে হবে? এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। তুমি দেখবে এখানে সবগুলো ক্রিটিক্যালে আছে। তাহলে এদের এফিসিয়েন্সি টোটালটা আমি আগে বার করে নেবো। 36 আর 40, 30 আর 40 70, 70 আর 6 76, 76, 76 আর 40, 76 আর 40, 70 আর 40 110, 110 আর 6 আর 5 11, 110 আর 11 121, মানে নিচে 121 হবে। তুমি দেখো এখানে সবগুলোর অপশনে একটা আছে নিচে 121, এটাই হবে। এবারে তুমি বলো না স্যার এমনও না ভাই, এমনও কিছু হতে পারে যার উপরে কিছু একটা আসবে, ধরো এটা তোমার চলে হলো 241, সরি 242, তারপরে সেটা 2 দিয়ে কেটে হয়ে গেল 121, এটাও তো হতে পারে। তখন এটা আরো কাটতে পারে। তুমি একটা দেখো 31 ও 121 এর মাল্টিপল নয়, 103 ও নয়, 78 নয়, তাহলে আর কোনো অপশনই এমন নাই যে যেটা হতে পারে। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, দেখো এইভাবে ছোট ছোট ট্রিক্স তোমাকে কাজে লাগিয়ে তোমাকে অঙ্ক থেকে বেরোতে হবে। একটা অঙ্কতে বেশি সময় দেওয়া যাবে না। ঠিক আছে, চলো নেক্সট। এখানে কি বলেছে? বলেছে রমনের আয় ৭৫,৪০০ টাকা, তার আয়ের সে 23% সঞ্চয় করে, আয়ের ২৭% যদি বৃদ্ধি পায়, আয় যদি ২৭% বৃদ্ধি পায়, আয় ছিল এত, ২৭% বৃদ্ধি পাচ্ছে, এর ব্যয় 50% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয় কত হবে? দেখো এই অঙ্কটা দেখার পর তোমরা ডাইরেক্ট কোথায় যাবে? অ্যালিগেশন মেথডে যাবে। আমি জানি অ্যালিগেশনেই সবাই করাবে এই অঙ্কটাকে, অ্যালিগেশন ছাড়া কেউ কোনো মেথডে করাবে না। বৃদ্ধি লিখবে এখানে, ব্যয় লিখবে এখানে, সরি বৃদ্ধি বলছি, সঞ্চয় লিখবে, ব্যয় লিখবে, তারপরে মাঝখানে আয় কত বাড়লো লিখবে, তারপর এটা থেকে এটা বিয়োগ করবে, এটা থেকে এটা বিয়োগ করবে, তারপরে দুটো রেশিও বানাবে, দুটো রেশিও বানানোর পর আবার সেটাকে দিয়ে ভাগ করবে, ভাগ করে যে যত ইউনিট বেরোবে সেটা থেকে আবার এই পার্সেন্টেজ, আয় পার্সেন্টেজ বার করে আবার অঙ্কটা বার করবে। তুমি বলো অ্যালিগেশন মেথড আমি বলছি না খারাপ, অনেক অঙ্কের জন্য প্রায় মানে এটা রামবান বলতে পারো অ্যালিগেশন মেথডটা, কিন্তু তুমি আর কাছে যখন মানে সাধারণ বুদ্ধি আছে তাহলে তুমি কেন এসব অ্যালিগেশন ফ্যালিগেশন লাগাবে? দেখো তুমি একটা নর্মাল জিনিস লক্ষ্য করতে পারছো, তোমার আয় ছিল এত টাকা, তুমি এটা ধরো তোমার আয় ছিল 100 টাকা, ঠিক আছে, তোমার 23% সঞ্চয় ছিল, মানে তোমার 100 টাকা আয় ছিল, তার মধ্যে তুমি 23 টাকা সঞ্চয় করতে। এটা যদি সঞ্চয় করতে তাহলে ব্যয় ক টাকা করতে? 23 টাকা, 100 টাকা 23 টাকা যদি বাঁচাতে তাহলে টাকা ফোটাতে ক টাকা? 77 টাকা, হ্যাঁ কি না? এখানে বলছে তোমার আয় 27% বেড়েছে, মানে 100 থেকে 27% বেড়ে গেছে তোমার 127 টাকা, হ্যাঁ কি না? 127 টাকা। এবার তোমার ব্যয় 50% বেড়েছে, যদি আগে 77 টাকা ছিল এখন যদি 50% বাড়ে, 77 অর্ধেক কত হবে? 50% মানে 1/2, 77 অর্ধেক, দেখো 70 অর্ধেক 35, আর 7 অর্ধেক 3, 3.5, তাহলে 35 আর 3.5 মানে 38.5। ঠিক আছে, তাহলে আগে 77 ছিল, এখন আরো 38.5 টাকা বাড়লো। এবার যদি 38.5 টাকা বাড়লো, তোমার যদি 100 থেকেও 38.5 টাকা আয় বাড়তো, তবে না তোমার ব্যয়তে কোনো মানে তোমার সঞ্চয়ে কোনো হাত পড়তো না, তাই না? তুমি 100 টাকা কামাচ্ছিলে, 100 টাকা থেকে তোমার কামানো 110 টাকা হয়ে গেল, তুমি আগে 40 টাকা খরচা করতে। তুমি যদি 110 টাকা তোমার আয় হয়ে গেল, তুমি যদি 40 টাকা থেকে এখন 62 টাকা করে খরচা করতে লাগো, বা ধরো 70 টাকা করে খরচা করছো, তাহলে তুমি 30 টাকা ব্যয় বাড়ালে, কিন্তু তোমার 30 টাকা আয় বাড়লো না, তাহলে তোমার সঞ্চয়টা কোনোদিন এক থাকবে? তার মানে তখন সঞ্চয়ে হাত দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে টোটাল তোমার 38.5 টাকা তুমি ক টাকা ব্যয় বাড়াচ্ছ, কিন্তু তোমার ঢুকছে টাকা 27 টাকা, তাহলে তুমি ব্যয় এক্সট্রা কত টাকা বাড়াচ্ছ সঞ্চয় থেকে? সঞ্চয় থেকে কত টাকা বাড়াচ্ছে দেখো, 38.5 মাইনাস 27, মানে হচ্ছে তোমার 0.5, আর এখানে হচ্ছে 11 টাকা, মানে 11.5 টাকা তুমি আরো বাড়াচ্ছ, যেটা তোমার যাচ্ছে কোথা থেকে? সঞ্চয় থেকে। সঞ্চয় আগে 23 টাকা হতো, এখন 11.5 টাকা হচ্ছে, 11.5 টাকা থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে এখন ক টাকা সঞ্চয় হচ্ছে? 23 মাইনাস 11.5, দেখো 11.5, মানে তোমার আগে যদি 23 টাকা সঞ্চয় হতো, এখন সঞ্চয় 11.5, মানে অর্ধেক। আগে যেটা সঞ্চয় হতো এখন সেটা অর্ধেক হচ্ছে, হ্যাঁ কি না? আগের সঞ্চয়ের থেকে এখন সঞ্চয় তার অর্ধেক হয়ে গেছে। তাহলে আগে কত সঞ্চয় হতো শুনে সিম্পল বার করো। আগে হতো, আগে হতো তোমার ৭,৭৫,৪০০ টাকার 23%, 23% বাই এখন হচ্ছে অর্ধেক বাই 2, এই পার্সেন্টের সঙ্গে এই দুটো শূন্য কেটে গেল, দেখো 2 দিয়ে কেটে যাবে সিম্পল, 2 3 6, 2 7 14, 2 7 14, 357 সঙ্গে 23 গুণ। এবার তুমি কি পুরোটা গুণ করবে? করবে না, কি করবে? ইউনিট ডিজিট গুণগুলো গুণ করবে। 7 3 21, দেখো কার শেষে 1 আছে সেটাই অ্যান্সার হবে, দেখো একটারই আছে, বাকিগুলো হবে না।
এবারে যদি তোমার 1 2 3 পড়ে গেল, তখন তো তোমাকে গুণ করতে হবে। কি করে করবে? দেখো 377কে 23 দিয়ে গুণ করলে তোমরা যেমন ভাবে করছো সেরকম করে যদি গুণ করো, যদি তোমাকে বাই চান্স করতেও পড়ে তাহলে এরকম করে গুণটা করবে। দেখো 377 আছে, 23 গুণ করতে হবে, তুমি আগে 300 সাথে 23 গুণ করো। 300 সাথে 23 গুণ করা কোনো ব্যাপার না, তুমি মুখে মুখে করতে পারবে। 23 3 3 3 9, 3 2 6, 6900। আর তারপরে 77 সঙ্গে কত করো, সরি 77 সঙ্গে করো 23 77 সঙ্গে 23 কি করে গুণ করবে একবারে? দেখো 3 7 21 1, হাতে রইল 2, হাতে রইল, সরি 3 7 21 1, হাতে রইল 2, 3 7 21 আর 7 দুগুণে 14, 21 আর 14, 21 আর 4 25, 25 আর 10 35, 35 আর 2 37 আর 7, হাতে রইল 3, 7 দুগুণে 14, 14 আর 3 17। ঠিক আছে, তারপরে এই দুটোকে অ্যাড করো, 17 17 1, 1 7 57 16 6, হাতে রইল 1 1 2, 6 2 8, 8 6 7। ঠিক আছে, নেক্সট। দেখো অনেকগুলো অঙ্ক করালাম, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করে দেবে। কালকে পরীক্ষা যারা যারা দিতে যাচ্ছ তাদের জন্য বেস্ট অফ লাক। আর 2-3টা অঙ্ক আছে, তোমরা বাড়িতে একটু পড়ে নেবে। 2-3টা অঙ্ক পড়ে আছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, ভালো করে পরীক্ষা দিও, বেস্ট অফ লাক। আর এই সমস্ত পুরো পিডিএফটা পেতে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, ডেসক্রিপশনে সবকিছু দেওয়া থাকবে। স্টে কানেক্টেড, স্টে টিউনড। থ্যাংক ইউ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।